আমি যখন পানীয় কিনছিলাম তখন অবাক হয়ে আবিষ্কার করলাম আমি পানীয়টির জেতার সম্ভাবনা দেখতে পারি। তাই নিজের ধারণাটা যাচাই করার জন্য আমি এই শতভাগ সম্ভাবনার পানীয়টি খুললাম। ফলাফল সত্যিই আবার একটি বোতল ফ্রি। তাহলে কি আমার অনুশীলন করার সময় এসে গেছে? এরপর আমি ইচ্ছা করে 0% সম্ভাবনার একটি পানীয় বেছে নিলাম। খোলার পর সত্যিই দেখা গেল লেখা আছে আবার চেষ্টা করুন। এই দৃশ্য দেখে আমি উত্তেজনায় প্রায় লাফিয়ে উঠেছিলাম। দেখা যাচ্ছে আমি সত্যিই অসাধারণ এক অতি প্রাকৃত ক্ষমতা পেয়েছি, যাতে ক্যাশিয়ারের নজরে না পড়ি। তবু আমি মুখে শান্তভাব ধরে রাখলাম। এরপর একইভাবে মুখে হাসি নিয়ে রেডটি খেতে খেতে আমি আমার ক্ষমতা পরীক্ষা করতে থাকলাম। এভাবে কিছুক্ষণ কাজ করার পর ক্যাশিয়ারের হতবাক মুখের সামনে আমি 1 ডজনেরও বেশি বোতলের ঢাকনা ছাড়া পানীয় নিয়ে বেরিয়ে এলাম। আর কোম্পানিতে ফিরে আসার পর আমি ভাবলাম পানীয়গুলো সহকর্মীদের খেতে দেব, কিন্তু বিতরণ করার সময় দরজার বাইরে থেকে হিস্টেরিয়ার মতো চিৎকার শোনা গেল। ইউনহে অফিসে দেরি করে আসা তো এক ব্যাপার, এখন আবার এখানে সহকর্মীদের ঘুষ দিচ্ছ কাজ করতে ইচ্ছা না করলে এখনই বেরিয়ে যাও। সহকর্মীরা এই দৃশ্য দেখে তাড়াতাড়ি নিজেদের জায়গায় ফিরে গিয়ে কাজ করতে লাগলো। শুধু আমি একাই সেখানে দাঁড়িয়ে রইলাম। এই মুহূর্তে আমার মুখের অভিব্যক্তি আগের মতো কারোর সামনে নত হওয়ার ছিল না, বরং মুখে ফুটে উঠল রহস্যময় এক হাসি। মহিলা বস অবাক হয়ে গেলেন, মুখ খুলে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু আমি হাত তুলে এক ঝটকায় পানীয়টা সরাসরি তার মুখে ছুড়ে দিলাম। এরপর সবার হতবাক দৃষ্টির সামনে এখন আমার সাফল্যের হার আছে। পেছন ফিরে চলে গেলাম। চাকরি করা অসম্ভব, এই জীবনে আর কখনোই করবো না। তাই কোম্পানি থেকে বেরিয়ে আসার পর আমি ভাবতে শুরু করলাম কিভাবে এই সাফল্যের হার ব্যবহার করে টাকা উপার্জন করা যায়। আর প্রথমেই আমার মাথায় এলো জুয়ার বাজারের কথা। ঠিক তখনই জিয়াংহাই শহরে একটি ছোট আকারের পাথরের জুয়ার বাজার ছিল। শোনা যায় সেখানকার পাথরগুলো সবই মিয়ানমার থেকে আনা হয়, আর পাথর নিয়ে জুয়া খেলায় সবসময় একটি কথা প্রচলিত। কিন্তু এখন আমি সাফল্যের হার দেখতে পারি, এক কোপে নিঃস্ব, এক কোপে ধনী। তাই ফলাফল হবে কেবল একটাই, এক কোপেই ধনী হয়ে যাওয়া। তাই আমি হাত তুলে একটি ট্যাক্সি ডাকলাম, সোজা পাথরের জুয়ার বাজারের দিকে দ্রুত রওনা দিলাম। আর জুয়ার বাজারে ঢোকার পর আমি একটি নির্জন কোণ খুঁজে নিলাম। মোবাইল বের করে ব্যালেন্স চেক করলাম, কিন্তু ছিল মাত্র 1200 ইউয়ান। এই টাকা দিয়ে অভিজাত এলাকার কথা বাদই দিলাম, মাঝারি মানের এলাকার পাথরের টুকরো কেনা সম্ভব নয়। কিন্তু আমি মোটেও ঘাবড়ালাম না। সবচেয়ে বাইরের কিলোগ্রাম এলাকার দিকে সরাসরি হেঁটে গেলাম। তথাকথিত কিলোগ্রাম মাল হলো পাথরের খনি থেকে বেছে নেওয়ার পর বেঁচে যাওয়া টুকরোগুলো তারপর বাঁধাকপির মতো সস্তায় এখানে বিক্রি করা হয়। তবে এর 99.9 সম্ভবত শুধুই সাধারণ পাথর, কিন্তু আমার কাছে এটাই ছিল পণ্য সংগ্রহের স্বর্গ। তাই আমি গভীরভাবে শ্বাস নিয়ে সামনের পাথরের স্তূপের দিকে মনোযোগ দিলাম। এরপর আমার চোখের সামনে ভেসে উঠলো একের পর এক আশ্চর্যজনক সাফল্যের হার। কিন্তু তাকিয়ে দেখি পুরো দোকানের শত শত পাথরের ওপর যে সংখ্যাগুলো ভেসে আছে সবই শূন্য। তাই আমি অসহায়ভাবে মাথা নাড়লাম। দেখা যাচ্ছে এই কিলোগ্রাম পাথরগুলো সত্যিই খুবই নিম্নমানের। তবে আমি হতাশ হলাম না, বরং দোকানের সারি ধরে একে একে পরীক্ষা করতে লাগলাম। কিন্তু 10 মিনিট পর আমার চোখও ব্যথা হয়ে গেল, তবু একটিও শতভাগের পাথর পেলাম না। কিন্তু যখন আমি অন্য দোকানে গিয়ে আবার খোঁজার প্রস্তুতি নিচ্ছিলাম, কোনের একটি চোখে না পড়া পাথর হঠাৎ আমার নজর কেড়ে নিল। দেখলাম তার উপরে স্পষ্টভাবে ভেসে আছে শতভাগ সাফল্যের হার। এই দৃশ্য দেখে তারপর ভান করলাম যেন খুব একটা আগ্রহী নই। আমি বুকের ধূপকানি জোর করে সামনে পাথরটি তুলে নিলাম এবং লবানকে জিজ্ঞেস করলাম এর দাম কত। কিন্তু লোকটি চীনাবাদাম খেতে খেতে মাথা তুললো না, বলে কিলোগ্রাম মাল 200 ইউয়ান, ইচ্ছে মতো বেছে নাও। তাই আমি কোনো কথা না বাড়িয়ে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিলাম। তারপর পাথরটি নিয়ে পাশের কাটার মেশিনের দিকে চলে গেলাম। আর যে বৃদ্ধ কারিগর পাথর কাটছিলেন আমার দেওয়া পাথরটি দেখে হেসে ফেললেন, ছোট ভাই প্রথমবার খেলতে এসেছিস তাই না? এই ধরনের কিলোগ্রাম পাথর ইটের চেয়েও খারাপ কাটলেও বিদ্যুৎ নষ্ট ছাড়া কিছু হবে না। হ্যাঁ, এই পাথরের বাইরের আবরণে কোনো লক্ষণই নেই। যদি এর ভেতর থেকে ভালো কিছু বের হয় তাহলে আমি এই কাটার মেশিনটাই খেয়ে ফেলব। কিন্তু আমি তখনও শান্ত মুখে ছিলাম, তাদের ঠাট্টাকে মোটেও পাত্তা দিলাম না। শুধু শান্তভাবে বললাম মাস্টার দয়া করে মাঝখান থেকে সরাসরি কেটে দিন। আমার কথা শোনার পর সে শুধু অসহায়ভাবে মাথা নাড়ল। তারপর পাথরটি ঠিকভাবে আটকে মেশিনের স্টার্ট বোতাম চাপল কর্কশ ঘর্ষণের শব্দের সঙ্গে কাটার মেশিনটি ঘুরতে শুরু করলো। কিন্তু মাত্র একবার ঘুরতে শুরু করলো, কিন্তু মাত্র 1 মিনিট পরেই মেশিনটি থেমে গেল। বৃদ্ধ কারিগরটি উদাসীনভাবে পাথরটি তুলে নিল, কাপড় দিয়ে সামনে একটু মুছে দিল। ফলাফল পরের সেকেন্ডেই তার ঘোলাটে চোখ দুটো হঠাৎ তামার ঘন্টার মতো বড় হয়ে গেল, এমনকি তার হাতও কাঁপতে শুরু করলো। ওহ মাই গড, সবুজ হয়েছে, সত্যি সবুজ দেখা যাচ্ছে। ওহ মাই গড, বলতো হয়েছে হয়েছে হয়েছে। আহা, যেহেতু এটা ওই ধরনের পাথর, যদিও একটু ছোট, কিন্তু একটা আংটি বা পেন্ডেন্ট বানানোর জন্য একদম যথেষ্ট। যে বৃদ্ধ লোকটি একটু আগে কাটিং মেশিন খাওয়ার কথা বলছিল, এই মুহূর্তে তার চোখ একেবারে স্থির হয়ে গেল। তাই সে সঙ্গে সঙ্গে আমার কাছে এগিয়ে এল, বলল সে 3000 ইউয়ান দিয়ে এই পাথরটা কিনে নিতে চায়। এই মুহূর্তে আমার মনে ভীষণ আনন্দ হচ্ছিল, কিন্তু মুখে তখনও কোনো পরিবর্তন নেই। এই লাভের হার সত্যি অসাধারণ। আর 200 ইউয়ান থেকে 3000 ইউয়ান। তবে আমি জানতাম মানুষকে বেশি লোভী হওয়া ঠিক নয়। এটা তো শুধু প্রথম ধাপ, মূলধন জমা করার জন্য। তাই আমি আনন্দের সঙ্গে চুক্তি করে ফেললাম। 3000 ইউয়ান অ্যাকাউন্টে আসার পর আমি সরাসরি মাঝারি দামের এলাকায় চলে গেলাম। এখানকার কাঁচা পাথরগুলোর বাহ্যিক চেহারা বাইরেরগুলোর তুলনায় স্পষ্টতই অনেক ভালো। দেখলাম পাথরের খোলসে হালকা করে কিছু তথাকথিত পাইন ফুল আর ম্যানক দাগ দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখে আমি সঙ্গে সঙ্গে সাফল্যের হার দিয়ে পুরো জায়গাটা স্ক্যান করলাম, 0%। তাই এভাবেই আমি প্রায় আধা ঘন্টা ঘুরে বেড়ালাম। শেষে একটি দোকানের সামনে গিয়ে থামলাম। দেখলাম দোকানের একেবারে মাঝখানে তরমুজের সমান বড় একটি কাঁচা পাথর রাখা আছে, আর তার ঠিক উপরে আমার মন কাড়ার মতো একটি সংখ্যা জ্বলজ্বল করছে। তাই কাছে গিয়ে ভালো করে দেখলাম, নিচে আরো একটি ছোট লেখা ভেসে উঠেছে, পাথরের ধরন হাই এজেডাইট। আমার হৃদয়টা হঠাৎ উত্তেজনায় কেঁপে উঠলো। এটা তো গ্লাস টাইপের ঠিক পরের সেরা মান পাথর। শুধু যদি এটা কেটে বের করা যায় কয়েক 10,000 তো দূরের কথা, 1 লাখেরও বেশি হতে পারে। তাই আমি ওই পাথরটার দিকে ইশারা করে মালিককে জিজ্ঞেস করলাম কত দাম। এরপর আমি গভীরভাবে একবার শ্বাস নিলাম। সামনের লোকটি ছিল রোগা পাতলা মধ্যবয়সী একজন মানুষ। সে আমাকে ওপর নিচ ভালো করে দেখে নিল। আমার সাধারণ পোশাক দেখে বলল ওই পাথরটা কিন্তু পুরনো খনির মাল, এর মান খুবই ভালো, একদম 28,000। কথাটা শুনে আমার মনে ধক করে উঠলো, কারণ এই মুহূর্তে আমার পকেটে সব মিলিয়ে মাত্র 3000-এর মতো টাকা আছে, এর 1/4 নেই। আমি যখন ভাবছিলাম অন্য কোথাও গিয়ে আগে কিছু টাকা জোগাড় করবো কিনা, ঠিক তখনই আমার চোখের কোণ
দিয়ে হঠাৎ দেখতে পেলাম এই হাই আইস পাথরটির পাশেই টেবিলের কোণা ঠেকানোর জন্য রাখা একটি লম্বা পাথর আছে, আর তার ওপরেও একইভাবে একটি লেখা ভাসছে, জেডাইট বের হওয়ার সম্ভাবনা 100%, ধরন আইস টাইপ ফ্লোটিং ফ্লাওয়ার। এটা দেখে আমার মনে প্রচন্ড আনন্দ হলো। সত্যি আল্লাহ কাউকে সম্পূর্ণ অসহায় করে দেন না। তাই আমি ইচ্ছে করে হতাশভাবে মাথা নাড়লাম, বললাম 28,000 অনেক বেশি, আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। এরপর আমি পা দিয়ে হালকা একটা লাথি দিলাম, এমন ভান করলাম যেন অসাবধানতাবশত ওই লম্বা পাথরটায় হোঁচ খেয়েছি। ভাই, তোমার এই টেবিলটাও তো ঠিকমতো স্থির নেই দেখছি, এই ভাঙা পাথরটা বেশ লম্বা, ঠিক আমার বাড়ির কুকুরের দাঁত ঘষার কাজে লাগবে। কত নেবে এটা? ছোট ভাই, তুমি তো বেশ মজার লোক। ওটা তো টেবিলের কোণা ঠেকানোর জন্য 20 আনা ফেলনা পাথর, তবে তুমি যদি নিতে চাও তাহলে 800 ইউয়ান দিয়ে নিয়ে যাও। কি একটা ভাঙা পাথরের জন্য 800 চাইছো? 300 তে দেবে? দেব না। আমি তাহলে চলে গেলাম। আচ্ছা আচ্ছা, দেখছি তুমি সত্যি কিনতে চাইছো, তাহলে 300 ইউয়ানে নিয়ে যাও। এরপর কিউআর কোড স্ক্যান করে টাকা দেওয়ার পর আমি লম্বা পাথরটা তুলে নিলাম, আবার কাটিং মেশিনের সামনে চলে এলাম। তবে এবার আমি কারিগরকে কাটতে বললাম না, বরং একটা গ্রাইন্ডার ধার নিলাম। নিজেই এই কাঁচা পাথরটা একটু ঘষে খোলার সিদ্ধান্ত নিলাম, কারণ সাফল্যের হার দেখে আমি বুঝেছিলাম এই পাথরের বাইরের আবরণ জেডাইটের খুব কাছাকাছি কাটিং মেশিন ব্যবহার করলে ভেতরের জেডাইট ক্ষতিগ্রস্ত হতে পারে। গ্রাইন্ডারের ঘষার সঙ্গে সঙ্গে এক ঝলক নীল সবুজ রং মুহূর্তেই বেরিয়ে এল। তখন পুরো কোলাহলপূর্ণ বাজারটি 1 সেকেন্ডের জন্য নিস্তব্ধ হয়ে যাওয়ার পর হঠাৎ চারদিকে বিস্ময় শ্বাস টেনে নেওয়ার শব্দ ছড়িয়ে পড়লো। হাই ঈশ্বর, এটা তো আইস টাইপের জেডাইট, তার উপর আবার ফ্লোটিং ফ্লাওয়ারও আছে। এর পানির স্বচ্ছতা আর গুণমান একেবারে অসাধারণ। ঠিক তখনই যে দোকানদারটি একটু আগে পাথরটা বিক্রি করেছিল সে ঘটনাচক্রে সেখান দিয়ে যাচ্ছিল। এই দৃশ্য দেখার পর তার হাতের থার্মোস সরাসরি মাটিতে পড়ে গেল। সে কিছুতেই ভাবতে পারেনি মাত্র 300 ইউয়ানে টেবিলের কোণা ঠেকানোর জন্য বিক্রি করা একটা পাথর এভাবে একেবারে সেরা মানের আইস টাইপ জেডাইট বের করে দেবে। এভাবে কিনছেন সেরা মানের আইস টাইপ জেডাইট বেরিয়ে এল। আর তখনও আমি পাথরটা পুরোপুরি ঘষে বের করার আগেই চারপাশ ইতিমধ্যেই ভিড়ে পরিণত হয়েছে বিভিন্ন বড় বড় গয়নার দোকানের ক্রেতারা। ছোট ভাই আর ঘোষণা আর ঘষলে ঝুঁকি আছে, আমি 2000 দিয়ে সরাসরি কিনে নিচ্ছি, তোমার 2000 রাখো। ছোট ভাই, আমি 4000 দেব, 5000, আমি 5000 দেব নগদ, এখনই ট্রান্সফার করে দেব। মানুষগুলোর লালচে চোখে দরদাম করার দৃশ্য দেখে, কারণ আমি ইতিমধ্যেই সাফল্যের হার দিয়ে হিসাব করে নিয়েছি, আমার মনে অজান্তেই ঠান্ডা হাসি ফুটে উঠলো। এই আইস টাইপ জেডাইট 6000 এ বিক্রি করা যাবে, কিন্তু আমিও পরিষ্কার বুঝতে পারছিলাম এখনো বেশি দেখানো ঠিক হবে না। আর 5000 ইউয়ান আমার জন্য মূলধন হিসেবে ব্যবহার করার জন্য যথেষ্ট, তাই আমি সঙ্গে সঙ্গে বিক্রি করে দিলাম। যে মোটা লোকটি 5000 দেওয়ার কথা বলেছিল তাকে ফোনে 5000 এর বেশি ব্যালেন্স দেখে আমি লম্বা করে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। চাকরি ছাড়ার পর থেকে এখন পর্যন্ত মাত্র 2 ঘন্টারও কম সময় আমি একজন নিঃস্ব মানুষ থেকে 50,000 সঞ্চয় থাকা একজন মানুষে পরিণত হয়েছি। অতিপ্রাকৃত ক্ষমতা থাকার অনুভূতি যে এমন হয়, তবে আমিও খেয়াল করলাম চারপাশে কয়েকজন অসৎ লোক ইতিমধ্যে আমাকে লক্ষ্য করছে। আর জুয়া খেলার জগতের পানি অনেক গভীর, আমি যদি এভাবে একের পর এক সঠিক হতে থাকি হয়তো এই জায়গা থেকেও বের হতে পারবো না। তাই আমি সবার অনিচ্ছুক দৃষ্টির মধ্যে দ্রুত পা বাড়িয়ে সেখান থেকে চলে গেলাম। আর জুয়া খেলার বাজার থেকে বের হওয়ার পর তখন দুপুর 1টা বেজে গেছে, তাই আমি ভাবলাম আগে ভালো কিছু খেয়ে নিই, নিজেকেই একটু পুরস্কৃত করি। কিন্তু ঠিক রাস্তার মোড়ে যেতেই একটি লটারির দোকানের সামনে ভিড় দেখতে পেলাম। আসলে দোকানে নতুন করে এক ব্যাচ স্ক্র্যাচ লটারি এসেছে। অনেক মানুষ টেবিলের ওপর ঝুঁকে মনোযোগ দিয়ে স্ক্র্যাচ করছিল, মাঝে মাঝেই মুখ থেকে হতাশ হয়ে গালাগালির শব্দ বের হচ্ছিল। এই দৃশ্য দেখে আমি পা থামিয়ে ঠোঁটের কোণে হালকা হাসি ফুটালাম। জুয়া খেলে টাকা উপার্জন করা যায় ঠিকই, কিন্তু খুব সহজেই অন্যের ঈর্ষা ডেকে আনে তার তুলনায়। স্ক্র্যাচ লটারির মতো জিনিস, এমনকি জিতলেও অন্যরা শুধু ভাববে তোমার পূর্বপুরুষের কবর থেকে ধোঁয়া উঠেছে। তাই দ্রুত প্রাথমিক মূলধন জমা করার জন্য এর চেয়ে উপযুক্ত আর কিছু হতে পারে না। আর লটারির দোকানে ঢোকার পর দেখলাম দোকানদার ব্যস্ত হয়ে ক্রেতাদের ছোট পুরস্কারের টাকা দিচ্ছে, তাই আমি কাউন্টারের সামনে দাঁড়িয়ে চোখ বুলিয়ে নিলাম সারি সারি স্ক্র্যাচ লটারির ওপর। এরপর পরিচিত সেই সাফল্যের হার আবারও আমার চোখের সামনে ভেসে উঠল। জেতার সম্ভাবনা 0%, জেতার সম্ভাবনা 100%, পুরস্কার 10 ইউয়ান। আমি পুরো দোকানটা স্ক্যান করে দেখলাম 90%-এরও বেশি স্ক্র্যাচ লটারি কোনো পুরস্কারই দেবে না, বাকিগুলো জিতল। 10 বা 20 ইউয়ানের মতো টাকা ফেরত পাওয়ার পুরস্কার, তাই অবাক হওয়ার কিছু নেই যে লোকগুলো ঘামতে ঘামতে স্ক্র্যাচ করছে, তবুও কাউকে ধনী হতে দেখা যাচ্ছে না। ঠিক যখন আমি ভাবছিলাম এই দোকানে কোনো বড় পুরস্কার নেই, তখন হঠাৎ নিচের দিকে দেখতে পেলাম 30 ইউয়ান দামের সেই ভাগ্যবান 10 গুণ এলাকার মধ্যে একটি লটারির উপরে উজ্জ্বল 100% জলজল করছে। আর পুরস্কার 1 লাখ ইউয়ান। এই দৃশ্য দেখে আমার হৃদস্পন্দন হঠাৎ দ্রুত হয়ে গেল। 1 লাখ যদিও প্রথম পুরস্কার নয়, তবুও এটা নিঃসন্দেহে বড় অঙ্কের টাকা। তাই মুখে কোনো পরিবর্তন না এনে আমি এগিয়ে গেলাম সেই 1 লাখের স্ক্র্যাচ লটারিটা নিতে। কিন্তু সরাসরি নিইনি, কারণ আমি যদি শুধু একটি লটারি কিনেই 1 লাখ জিতে যাই তাহলে দোকানদার অবশ্যই আমাকে সন্দেহ করবে, ভাববে আমার কাছে হয়তো কোনো গোপন তথ্য আছে। তাই সন্দেহ এড়ানোর জন্য আমি হাত তুলে সেই ভাগ্যবান 10 গুণ অংশের দিকে ইশারা করলাম। সরাসরি দোকানদারকে 5টি দিতে বললাম। এতে করে সেই 1 লাখের লটারিটা তার ওপর নিচের আরো কয়েকটির সঙ্গে আমিও একসঙ্গে কিনে নিলাম। এরপর 5টি স্ক্র্যাচ লটারি হাতে নিয়ে পাশের টেবিলে গিয়ে বসলাম, একটি কয়েন দিয়ে ধীরে ধীরে স্ক্র্যাচ করতে শুরু করলাম। আর প্রথমটিতেই প্রত্যাশা মতো আমি ইচ্ছে করে অসন্তুষ্ট হওয়ার ভান করলাম, কোনো মিল থাকা বিজয়ী নম্বর ছিল না। তারপর দ্বিতীয়টিও স্ক্র্যাচ করলাম, কিন্তু ফলাফল এবারও একই, কিছুই জিতলাম না। এ সময় পাশের এক বড় ভাই আমার দিকে একবার তাকিয়ে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, ছোট ভাই, এই জিনিসটা ভাগ্যের ব্যাপার, আজ ভাগ্য ভালো না হলে আর স্ক্র্যাচ করো না। কথাটা শুনে আমি তার দিকে হেসে তাকালাম, কিন্তু কিছু বললাম না, বরং তৃতীয় লটারিটা তুলে নিলাম, অর্থাৎ সেই 100% সফলতার লটারিটা। তাই প্রথমে আমি বিজয়ী নম্বরগুলো স্ক্র্যাচ করে বের করলাম, এরপর নিচের সংখ্যাগুলো একটুখানি করে স্ক্র্যাচ করতে লাগলাম। একটি 18 বেরিয়ে এল তৃতীয় সারি পর্যন্ত স্ক্র্যাচ করতেই আরেকটি 18 স্পষ্টভাবে দেখা গেল, আর 18 ঠিক নিচে পরিষ্কারভাবে লেখা ছিল 1 লাখ ইউয়ান। যদিও আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম সংখ্যাটা দেখার সময়, তবুও নিজেকে সামলে গভীরভাবে একবার শ্বাস নিলাম। এরপর ঠোঁটের কোণে উঠে আসা হাসি জোর করে চেপে রেখে লটারিটা হাতে নিয়ে কাউন্টারের সামনে গেলাম। ভান করলাম যেন দোকানদারকে জিজ্ঞেস করছি আমি জিতেছি কি না। দোকানদার তখন মাথা নিচু করে ফোন নিয়ে খেলছিল, অনিচ্ছার সঙ্গে লটারিটা নিয়ে একবার চোখ বুলাল, কিন্তু ঠিক তখন